আরজিকর মামলায় রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে ছত্রে ছত্রে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধার থেকে শুরু করে ময়নাতদন্ত এবং এফআইআর দায়ের নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সরাসরি নিউজরুমে আপনাদের নিয়ে যাবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে একেবারে সুপ্রিম কোর্টের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হবে, যেখানে রাজ্যের দেওয়ার রিপোর্ট নিয়ে পর্যালোচনা হবে। লাইভ স্ট্রিমিংয়ে আমরা অবশ্যই দেখব, কিন্তু প্রথম পর্বে যে আলোচনা হলো মূলত সিবিআই দেওয়া স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্টে কোন কোন অসঙ্গতিগুলো মূলত নজরে পড়ছে? দেখো, প্রথমেই তোমাকে যেটা বলি যে আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হয়েছে। একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে। আরজিকরে কর্মরত মহিলা চিকিৎসকের ধর্ষিত হয়ে খুন হওয়ার ঘটনা, একের পর এক প্রশ্ন আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তুলেছেন। আমি প্রথমেই তোমাকে বলছি, আজকে যেটা সব থেকে বড় অস্বস্তির জায়গা তৈরি হয়েছে কলকাতা পুলিশের কাছে, ঠিক কলকাতা পুলিশকে হাইকোর্টেও এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল যে কেন এই ঘটনায় আনন্যাচারাল ডেথের কেস রুজু হবে, কেন ইউডি কেস রুজু করে এই ঘটনায় পুলিশ তদন্ত করবে, কেন এই ঘটনায় সরাসরি মার্ডার কেস স্টার্ট হবে না। এই যে প্রশ্ন, এটা নিয়ে কলকাতা হাইকোর্টেও রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হয় কলকাতা পুলিশকে, এবং তারপর কলকাতা হাইকোর্ট গোটা মামলার তদন্তভার সঙ্গে সঙ্গে সিবিআইয়ের হাতে তুলে দেন। আজকে সেই সিবিআইয়ের তদন্তের পর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, এবং সেই স্ট্যাটাস রিপোর্ট আজকে সিবিআই সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, এবং একই সঙ্গে কেস ডায়েরিও জমা পড়েছে। এখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের যেটা একের পর এক প্রশ্ন, যে এই যে পুরো ঘটনাটা ঘটলো, এই ঘটনার ক্রম, ঘটনার টাইম লাইন, তা দেখে প্রশ্ন যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এখানে তদন্ত কিভাবে হচ্ছে, এবং এই অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন হয়েছে পোস্টমর্টম এবং ইনকোয়েস্টের পর। যে এই হাইকোর্টের থেকেও আজকে সুপ্রিম কোর্টের প্রশ্নটা অনেক গভীর, যেখানে হচ্ছে যে এই কেন শুধুমাত্র একটা জেনারেল ডায়েরি করে তারপরে এই পুরো মামলার এই যে তদন্ত, ময়না তদন্ত, একই সঙ্গে ইনকোয়েস্ট, এইগুলো সব শুরু হলো, যেখানে ময়না তদন্তের রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে যে স্মদারিং করে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে, ইনকোয়েস্টে একের পর এক আঘাতের চিহ্নের দাগ মিলছে। সেখানে এই ইনকোয়েস্ট রিপোর্ট হাতে আসার পর, ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর, তার একটা প্রাইমারি রিপোর্ট হাতে আসার পর পুলিশ থানায় ফিরে কি করে এই কেসে আনন্যাচারাল ডেথের মামলা শুরু করে, কেন সেখানে সরাসরি মার্ডার কেস হবে না, তার কারণ পিএমএ পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে স্মদারিং করে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে যৌন নির্যাতনের চিহ্ন রয়েছে, সেখানে আনন্যাচারাল ডেথ, সেখানে তো সরাসরি মার্ডার কেস হবে। এই প্রশ্নের মুখে পড়ে আজকে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই টাইম লাইন নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর রাজ্য সরকারের আইনজীবীরা স্বচ্ছতার সঙ্গে দিতে না পারায় এই কথাও বলেছেন যে এর পরের দিন যখন মামলার শুনানি হবে, সেই দিনকে যেন একজন রেসপন্সিবল সিনিয়র পুলিশ অফিসার তিনি যেন আদালতে হাজির থাকেন, এবং তিনি হাজির থেকে যেন আদালতের প্রশ্নের সব উত্তর দিতে পারেন। এটা হচ্ছে এক। দুই হচ্ছে সুপ্রিম কোর্টের প্রশ্ন জেনারেল ডায়েরি নিয়েও, যে জেনারেল ডায়েরি করতে এত দেরি হলো কিনা। পাশাপাশি সওয়াল জবাবে এই প্রশ্ন উঠে আছে যে তাহলে কি শুধুমাত্র একটা জেনারেল ডায়েরির ওপর ভিত্তি করে পোস্টমর্টম ইনকোয়েস্ট সব হয়ে গেল, তারপরে গিয়ে আনন্যাচারাল ডেথের কেস হলো, তারপর বাবার কমপ্লেন পাওয়ার পরে সেখানে মার্ডার কেসের এফআইআর রুজু হলো। মানে গোটা ঘটনায় সুপ্রিম কোর্ট রীতিমতো বিস্মিত যে, এবং সেখানে একজন বিচারপতি বলছেন যে তার ক্যারিয়ারের 30 বছরে তিনি এইরকম দেখেননি, প্রায় এরকম বলেছেন যে তার ক্যারিয়ারের 30 বছরে তিনি এরকম দেখেননি। প্রধান বিচারপতি পুরো বিষয়টা দেখে বলছেন যে এটা খুব ডিস্টার্বিং। ফলে আজকে মুহুর্মুহু বলতে হবে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রশ্নবাণের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে, এবং একই শুধুমাত্র পুলিশের ভূমিকা নয়, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও আজকে প্রশ্ন উঠেছে। যে বলা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে একজন চিকিৎসক তিনি পুলিশকে খবর দেন যে একটা আনকনসিয়াস বডি পাওয়া গেছে, একজন চিকিৎসক তিনি বুঝতে পারলেন না ওটা ডেড বডি। সুপ্রিম কোর্ট রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন যে একজন চিকিৎসক তিনি তার নিজের হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষিত হয়ে খুন হয়ে যাচ্ছেন, আর সেই হাসপাতালেরই চিকিৎসক
তার তার দেহ দেখে পুলিশকে খবর দিচ্ছে আনকনসিয়াস বডি পাওয়া গেছে। তিনি তো মারা গেছেন, খুন হয়েছেন, আর পুলিশের কাছে যাচ্ছে আনকনসিয়াস বডি। একজন চিকিৎসক বুঝতে পারলেন না দেহে প্রাণ নেই? এই প্রশ্ন উঠছে আজকে। সেই সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উঠছে যে হাসপাতালের একজন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি পরিবারকে ফোন করে বলছেন তাদের পরিবারের মেয়ে আত্মহত্যা করেছে। সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছে যে কিভাবে এটা সম্ভব। এই চিকিৎসক, অ্যাসিস্ট্যান্ট সুপার এদের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে তোমাকে বলি যে সিবিআই আজকে মূলত যেটা বলেছে যে তারা যখন ঘটনা তদন্তভার নেয় তখন 5 দিন হয়ে গেছে, ফলে প্লেস অফ অকারেন্স যে অবস্থায় ছিল তার কিছু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ যখন ক্রাইম সিন শুরুতে যেরকম ছিল, সিবিআই যখন তদন্তভার নিয়েছে তখন ক্রাইম সিন একই রকম ছিল না, ফলে তথ্য প্রমাণ সংগ্রহে কিছু অসুবিধা হয়েছে। এবং এই সমস্ত ঘটনাক্রম খতিয়ে দেখার পর আজকে এই মামলায় তথ্য প্রমাণ নষ্ট হয়েছে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ফলে গোটা ঘটনায় আমি তোমাকে বলছি রাজ্য সরকার রীতিমতো আজকে সুপ্রিম কোর্টের এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার তদন্ত প্রক্রিয়া যেভাবে হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে বিপাকে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। আমরা এরপর লাঞ্চের পর হিয়ারিং শুরু হলে পরে বিষয়টা আরও পরিষ্কার হবে যে কোন দিকে এই মামলা যাচ্ছে। একেবারে যত্ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি সৌভিক মজুমদারের কাছে চলে যাবো, আমাদের অপর প্রতিনিধি। সৌভিক, এখানেই জানতে চাইবো, আমরা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ দেখেছিলাম যেখানে বলা হয়েছিল যে 5 দিন ধরে কলকাতা পুলিশের যে ভূমিকা তা কিন্তু তদন্তে অগ্রগতির জন্য মোটেই সন্তোষজনক নয় এবং ইমিডিয়েট এফেক্টে সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া হয়েছিল। আজ যখন সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট পৌঁছলো সুপ্রিম কোর্টে, সেখানেও কার্যত সেই একই বক্তব্য আরও একবার জোরদারভাবে প্রতিষ্ঠিত হলো সর্বোচ্চ আদালতের সামনে। তবে একেবারেই সেখানেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। তার কারণ হলো এই গোটা ঘটনায় প্রথম ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়, তার কারণ হলো সেই সময় কিন্তু এই ঘটনার তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়নি। ফলত একেবারে সাধারণ নিয়ম মেনে এই ধরনের ঘটনা ঘটলে প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে ইনভেস্টিগেশন শুরু করা হয় এবং এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল। কিন্তু এখন সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ যে এই গোটা ঘটনায় পুলিশের তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে, যে কেস ডায়েরি, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট ইতিমধ্যে সুপ্রিম কোর্টের কাছে পৌঁছেছে, সেখানে সুপ্রিম কোর্ট এই গোটা ঘটনাক্রম বা এই গোটা ঘটনার টাইমলাইন দেখে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে বিভ্রান্ত হয়ে গিয়েছেন যে এই গোটা ঘটনাক্রমে কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটেছে। অর্থাৎ এখানে জেনারেল ডায়েরি বা জিডি এন্ট্রির পরে ইউডি কেস কখন রুজু করা হয়েছিল, ইউডি কেস সকালবেলা হয়েছিল নাকি ইউডি কেস পরে হয়েছিল, সেটা ময়না তদন্তের আগে হয়েছিল নাকি ময়না তদন্তের পরে হয়েছিল, এফআইআর কটার সময় হয়েছিল, হাসপাতালের তরফ থেকে করা হয়েছিল নাকি পরিবারের তরফ থেকে করা হয়েছিল, না করা হয়ে থাকলে হাসপাতালের তরফে কেন করা হয়নি। এই ধরনের একাধিক বিভ্রান্তির মুখে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট রয়েছে। তার কারণ যে উত্তর সুপ্রিম কোর্ট খুঁজছে সেই উত্তর কিন্তু সেই কেস ডায়েরি বা সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে তারা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না যে এই গোটা ঘটনার ঘটনাক্রম কি। অর্থাৎ একটা অপরাধ সংঘটিত হলো, ধর্ষণ এবং খুনের মতো মারাত্মক এবং জঘন্য অপরাধ, এবং সেই ঘটনার যদি ঘটনাক্রমটা না বুঝতে পাওয়া যায় তাহলে কিন্তু সেটা সুপ্রিম কোর্টের কাছে অত্যন্ত অসুবিধাজনক। একেবারেই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি অতনুর কাছে আবারও চলে যাবো। অতনু, আরেকটা জিনিস আজকে সুপ্রিম কোর্টের বক্তব্যে বারবারই পরিষ্কার হলো, সেটা হলো তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি হয়েছে। অর্থাৎ 11:30 পর্যন্ত একেবারে আনঅ্যাটেন্ডেড অবস্থায় জায়গাটা ছিল এবং সেখানে কর্ডন অফ করা হয়নি। কলকাতা হাইকোর্টে সেই একই প্রশ্ন তুলেছিল। তো একদম গোটা ঘটনাটা না যে জায়গা থেকে বারবার প্রশ্ন উঠছে, যে ঘটনাক্রম দেখে যেটা মনে হচ্ছে যে ঘটনাটাকে আসলে প্রথম দিকে হাসপাতাল কর্তৃপক্ষ লঘু করে দেখাতে চাইছিল এবং পুলিশও এই ঘটনাটাকে নিয়ে প্রথম থেকে কতটা সিরিয়াস ছিল তা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। কেন প্রশ্ন উঠছে আমি বলছি, তার কারণ হচ্ছে তুমি দেখো এইরকম একটা রেপ অ্যান্ড মার্ডারের মতো সিরিয়াস ঘটনা হাসপাতালে একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তিনি ওই হাসপাতালে কাজ করেন, তিনি কর্মরত অবস্থায় ছিলেন, হাসপাতালের মধ্যে তিনি ধর্ষিত হয়ে খুন হয়ে গেলেন, কেউ কোনো টের পেল না। তারপরে তার দেহ যখন উদ্ধার হলো তারপর থেকে দেখা যাচ্ছে কি যে হাসপাতালের চিকিৎসক পুলিশকে খবর দিচ্ছেন যে একটা আনকনসিয়াস বডি পাওয়া গেছে। তিনি বুঝতে পারছেন না একজন চিকিৎসক হয়ে যে ওটা মৃতদেহ।
যেখান থেকে হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার তার পরিবারকে খবর দিচ্ছে যে তাদের বাড়ির মেয়ে আত্মহত্যা করেছে। তিনি বুঝতে পারছেন না যে ওখানে তাকে খুন করা হয়েছে, তিনি বলছেন আত্মহত্যা করা হয়েছে, বাড়ির লোককে বলা হচ্ছে, মানে প্রকারান্তরে মেয়েটার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা শুরু থেকে লঘু করে দেখানো, পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ উঠছে যে ঘটনা দেখার পর তারা একটা আউটপোস্টে জেনারেল ডায়েরি করে, তারপর বডি নিয়ে যাওয়া হয় ইনকোয়েস্টে দেখা যাচ্ছে ইনকোয়েস্টের রিপোর্টে শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পিএম হচ্ছে, তারপর পিএমে বলা হচ্ছে এই আঘাতের চিহ্ন এগুলো ছাড়াও বলা হচ্ছে যে তাকে স্মদারিং করে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে, অর্থাৎ প্রথমে নাক মুখ চাপা দিয়ে মারার চেষ্টা হয়েছে এবং তারপরে ডেথ কনফার্ম করতে তাকে ফাঁস দেওয়া হয়েছে বা গলা চেপে ধরা হয়েছে, মানে থ্রটলিং করা হয়েছে, যেখানে তার গলার একটা কার্টিলেজ পর্যন্ত, গলার হাড়ের একটা কার্টিলেজ, মানে গলার ওখানে একটা কার্টিলেজ পর্যন্ত সেখানে ভেঙে গেছে। তো বিষয়টা হচ্ছে এইরকম যে পোস্টমর্টম রিপোর্টের পর মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে যে খুন হয়েছে। পোস্টমর্টম রিপোর্টে যৌন নির্যাতন হয়েছে, যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া যাচ্ছে। তারপরে এসে কি হচ্ছে, মামলাটা শুরু হচ্ছে কি আনন্যাচারাল ডেথের কেস, মার্ডার কেস স্টার্ট হচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে এসব কেস ডায়েরিতে আছে এবং আজকে সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে এইসব নিয়েই প্রশ্ন উঠেছে, বিচারপতিরা এই নিয়েই প্রশ্ন তুলেছেন। তারপরে পরিবারের লোক তারা কমপ্লেন লেটার জমা দিচ্ছেন, তারপর সেখানে সুনির্দিষ্টভাবে সেকশন দিয়ে এফআইআর হচ্ছে। প্রশ্ন উঠছে যে এই কেসটাকে যদি শুরু থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ সিরিয়াসলি নিত, তাহলে পরে আনকনসিয়াস বডি বা আত্মহত্যা করেছে এই সমস্ত তথ্য হাসপাতালের তরফ থেকে সামনে নিয়ে আসা হতো না। পুলিশ একদম প্রপারলি শুরু থেকেই নিজে থেকে, দরকার হলে অধ্যক্ষের কাছ থেকে, সহ অধ্যক্ষের কাছ থেকে বা হসপিটাল সুপারের কাছ থেকে কমপ্লেন নিয়ে কেস স্টার্ট করতো বা নিজে থেকে কেস স্টার্ট করতো। কমসে কম পিএম রিপোর্ট আসার পরই সঙ্গে সঙ্গে নিজে থেকে কেস স্টার্ট করতো এবং সেই মতো সুনির্দিষ্ট সেকশনে এফআইআর করে তদন্ত করত। বারবার পুলিশের এই যে কার্যকারিতা নিয়ে যে বিভিন্ন প্রশ্ন উঠছে সেটা উঠতো না এবং সেইখান থেকেই প্রশ্ন উঠছে যে পিও কি প্রপারলি গার্ড করে রাখা হয়েছিল। পিও প্রথমে যেরকম ছিল তারপরেও সেই রকম রাখা হয়নি কেন? যখন সিবিআই 5 দিন পরে পিও পাচ্ছে, প্লেস অফ অকারেন্স যে জায়গায় ঘটনা ঘটেছিল তার হ্যান্ডওভার পাচ্ছে, তখন দেখা যাচ্ছে প্লেস অফ অকারেন্স যে অবস্থায় শুরুতে ছিল তার থেকে অনেকটাই পাল্টে গেছে তখন। ফলে সিবিআই তার তদন্তকারী অফিসারদের পাঠিয়ে যখন তথ্য প্রমাণ সংগ্রহ করতে চাইছে, পিওকে একই অবস্থায় পাচ্ছে না। ঠিক একইভাবে এই জায়গায় তুমি জানো যে জায়গায় ঘটনাটা ঘটেছে তার একটু দূরে উল্টো দিকে সেখানে হঠাৎ করে পিডব্লিউডি পাঁচিল ভাঙার কাজ শুরু করে দিয়েছিল। মানে এইগুলো নিয়ে প্রশ্ন উঠছে যে কলকাতা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই রকম একটা ভয়ানক ঘটনার পর তারা কতটা সিরিয়াস ছিলেন। এই সিরিয়াসনেস নিয়ে, শুরুর দিকের সিরিয়াসনেস নিয়ে, আমি আবার বলছি এই ঘটনা শুরুর দিকে সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন উঠছে এবং যে কারণে আজকে সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেছেন, প্রায় এরকম বলেছেন যে তার 30 বছরের ক্যারিয়ারে তিনি এরকম দেখেননি। প্রধান বিচারপতি বলছেন যে খুব ডিস্টার্বিং গোটা প্রক্রিয়াটা যেভাবে হয়েছে। ফলে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে।